বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। আমার বায়ে তিনি, আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার হারুনুর রশিদ, সংসদ অধিবেশন চলছে এবং সংসদও হয়তো আপনাকে মিস করছে, আপনি হয়তো সংসদকে মিস করছেন। সংসদের যে কাঠামো এবার তৈরি হয়েছে, সরকারি দল বিরোধী দল অতীতের যে কোনো সময়ের চেয়ে একেবারে ভিন্ন। সো আপনি কেমন দেখছেন এবারকার সংসদকে? ধন্যবাদ। আজকের তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ জানানো। আগে তো ভেতরে থেকে দেখতেন, এবার বাইরে থেকে কেমন দেখছেন? তৃতীয় মাত্রা দেশ বিদেশের সকল দর্শকদের জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আসলে আমাদের দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। আসলে গত প্রায় 2 যুগের কাছাকাছি বলা যায় যে দেশে যে রাজনৈতিক চর্চার যে একটা ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল, অভাব তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে রাজনীতির যে সংকট তৈরি হয়েছিল সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হচ্ছে। তো এর মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছরের অধিক সময় পার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে দ্বিতীয় অধিবেশন, বাজেট অধিবেশন সমাপ্তির পথে। তো স্বাভাবিক কারণে সংসদ এনজয় করছি, তার কারণ আমি তো সংসদে 96 থেকে ছিলাম এবং নিঃসন্দেহে সংসদে কথা বলা, সংসদে দাবিদাওয়া উত্থাপন করা বা সংসদের জাতীয় সমস্যাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা। বিরোধী দলে আমি 3 বার সংসদের অধিবেশনে ছিলাম, 4 বার যদিও সংসদ সদস্য, তবে একবারের ছিলাম 96 সালের শর্ট টাইমের সংসদে, আর 3 বার ছিলাম পার্লামেন্টে, তার মধ্যে 2 বারই বিরোধী দলে। সেই সময় বিরোধী দল হিসাবে সংসদে কথা বেশি বলা যায় বা সরকারের সমালোচনা করা যায়, সরকারের উদ্দেশ্যে দাবি দেওয়া নিয়ে কথা বলা যায়। সরকারি দলের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে। তো এখন আপনার বর্তমান যে সংসদ গঠিত হয়েছে, এটাতে আমি মনে করি যে একটা নতুন যাত্রা আমাদের শুরু হয়েছে। এইখানে অধিকাংশ সংসদ সদস্য নতুন। এখানে জামাতে ইসলাম প্রথমবারের মতো মানে উল্লেখযোগ্য সিট নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে, যেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কথাও আছে। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে রাজনৈতিক চর্চা স্বাভাবিক গতিধারা থাকতো, তাহলে আজকে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। তো যাই হোক, এরপরেও আমি বলবো যে আমরাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। সরকার তার নির্বাচনী যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে সরকার তার প্রথম বাজেট উপস্থাপন করেছে এবং এটা একটা অনেক বড় বাজেট। সেখানে শিক্ষা, স্বাস্থ্য এসব ক্ষেত্রে বরাদ্দ অতীতের চেয়ে অনেক বেশি রাখা হয়েছে। সামাজিক যে নেট সেই ক্ষেত্রেও বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণের যে প্রত্যাশা, যে আমাদের দেশে তো অতীতে ব্যাপক আকারে সরকারি সম্পদ আত্মসাৎ হয়েছে, লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, কিন্তু সরকারের বাজেটের আয়তন বড় হলেই শুধু চলবে না। যদি সরকার দুর্নীতির জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে জনকল্যাণের জন্য স্বচ্ছতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, আমি মনে করি যে এতে জনগণের প্রতি, বিএনপির প্রতি জনগণের আস্থা বা বিএনপির প্রতি জনগণের যে সমর্থন, সেটা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মেজর জিল্লুর রহমান, আপনি বাইরে থেকে কি দেখছেন? মানে বলছি রাজনীতির বাইরে থেকে। জনাব হারুন, উনি দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বলা যায় এবং ভালো পার্লামেন্টারিয়ান এবং সুবক্তা, অভিজ্ঞ রাজনীতিক। খুব দলমত নির্বিশেষে উনি সবার কাছে গ্রহণীয় একজন রাজনীতিক, এটা জাতীয় পর্যায়ের একজন নেতা। তা উনি যেটা বলেছেন শুনতে তো ভালো লাগে, আর উনি যখন বলেন ওনার একটা সম্মোহনী শক্তি আল্লাহ দিয়েছেন, যাই বলেন শুনতে ইচ্ছা করে। তারপরে ব্যাখ্যা করলে বিষয়টা একটু ভিন্ন অনুভূতি আসে। কিন্তু এমপি হারুন যখন বক্তব্য দিবে গিলতেই হবে, মানে এতই ভালো লাগে। এখন সংসদ সম্পর্কে উনি যেটা বলেছেন, বিগত দিনে রাজনীতি চর্চা ছিল না 20 বছরের মতো, সেটা একটা ঘাটতি তো রয়ে গেছেই।
তার পাশাপাশি একটা বড় কথা যে সংসদে যে একটা বড় রাজনৈতিক দলের যেটা বড় ধরনের ঘাটতি কিছুটা বোঝা যায়। সেটা কেমন? আমি কোনো দল বা কোনো মত বা আদর্শ নিয়ে বলছি না, আমি বলছি যে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা কথা বললে আসলেই শুনতে ইচ্ছা করে, সে পক্ষে বিপক্ষে যাক। এখন যে কথাগুলা শুনছি কয়েকটা আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম, যুক্তির চাইতে আবেগ বেশি, আত্মসামত বেশি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর বলতে হয়েছে এসব বাদ দেন, অর্থাৎ আপনার মূল পয়েন্টে যান। তা এটা হতে পারে যে বেশিরভাগ নতুন আমরা মুখ দেখছি, সেটাও একটা বিষয়। আর একটা বড় বিষয় যে আমি সরকার প্রধানদের সাথে থাকার একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা উপলব্ধি করি যে আমাদের সংসদ সদস্য যারা আইন প্রণয়ন করবেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, তারা ওই আইন কানুন, বিধিবিধান, সংসদের কার্যপ্রণালী, মন্ত্রণালয়ের প্রতিটি মন্ত্রণালয়ের যে আইন কানুন বিধিবিধান আছে, এগুলো আমার মনে হয় যে সংসদ সদস্যদের একটু জানার দরকার যে আমি কি দাবি করতে পারি, কে এটা দিতে পারে। এই কয়েকদিন আগে দেখলাম যে একজন সম্মানিত লেডি এমপি, উনি দাবি করলেন থানা। তো স্পিকার ইন্টারভেন করে বললেন যে উনার আওতায় তো এটা নাই। তো পরে মৎস্য এবং পানি সম্পদ যে মন্ত্রী মহোদয় দেখেন, উনি বললেন যে ঠিক আছে, আমার মৎস্য সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য হলো হয়তো আমি সেভাবে একটা থানা দাবি করতে পারি বা এস্টাবলিশ করতে পারি। তা এটা কত সময় দুর্বলতা আপনি হারুন ভাই আমাকে কাভার করে রাখতে পারবেন? পরীক্ষা দিলেই ফেল। এই ফেলের কথা হলে তো আর একটা কথা চলে আসে, কোন দিকে কথা বলবো? মানে আপনি সংসদের আলোচনা, যেহেতু উনি এক্সপেরিয়েন্সড পার্লামেন্টারিয়ান, ওনার কাছ থেকে শুনলাম, আমি বাইরে শুনছি, কিন্তু একই সঙ্গে আমি একটু সরকারটা কেমন চলছে, মন্ত্রীবর্গের অবস্থা শুধু সংসদ সদস্যদের নিতে বললে হবে? হ্যাঁ, আমি বলছি যে মন্ত্রীদের ভিতরে কিছু কিছু মন্ত্রী আছে খুব ভালো করছেন, প্রধানমন্ত্রী যেই গতিতে চলছেন, আমি আজকেই বলছিলাম ওনার এটিকেট, ওনার সামগ্রিক চালচলন, আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, সেটার সঙ্গে ওনার পারিষদবর্গ তাল মেলাতে পারছেন। ওনাদের বেতালা হয়ে গেছে ওনারা, কারণ আমি ওনার সাথে খুব ক্লোজলি চলছি। তো হি হিমসেলফ ইজ এ চমক, উনি একটা চমক। মিনিটে মিনিটে উনি কি বলবে, কি করবে, এটা ফোর্সি করা ভেরি ভেরি টাফ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এত ক্লোজলি একেবারে, আমার তো অবজারভেশন আলাদা। আমি লেখক, উনি জানে, আমাকে বলছে যে তুমি এই বইটা লেখো। তা আমি একদিন বলছি যে আমি লিখবো, আমার তো টাকা নাই। বলে টাকার ব্যবস্থা হবে, তুমি এটা এই শাসনের আমলের এটা করো। তা ওনার ভিতরে কোনটা আছে আমি বলছি, দেখেন যে এদেশের মানুষের মনের মধ্যে উনি যে আসন গেড়ে নিয়েছেন, এটা অতীতে কোনো প্রধানমন্ত্রী এত অল্প সময় মানুষের মনে ঢুকতে পারেন নাই। উনি একেবারে জনবান্ধব একজন প্রধানমন্ত্রী, এমন প্রধানমন্ত্রী এদেশের মানুষ চেয়েছিলেন। ওই কাপড় চোপড় এটা সেটা এদিকের কোনো কিছু নাই। এমনকি পরিবারেও বাসায় মেহমান গেলে 2টা বিস্কিট, সুন্দর ক্রিস্টালের গ্লাস আছে, প্রেজেন্টেশন ভালো। আর আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীও প্রিয় রুহুল আমিন পিচ্চির কথা আপনার মনে থাকতে পারে, ম্যাডামের বাসায় যখন করছেন, সার্ভিস দিত, স্যার ভাই আসতেছে, এইটা হচ্ছে খাবার। অর্থাৎ ওনার প্রতিটি জায়গায় মিতব্যয়িতা। একজন মন্ত্রী কোথায় ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে সময় কম এটা বলেছেন যে আমি যাব, এটা মাননীয় প্রধানমন্ত্রী নোটিশ করেছেন এবং ক্যাবিনেট মিটিংয়ে উনি ওইটা বলেছেন যে এই ধরনের আইন ভঙ্গ যেন মাননীয় মন্ত্রী মহোদয়রা না করেন। তো উনি এক কাপড়ে দৌড়াতে পারেন, ওনার কিছু হারানো নাই, পার নাই। আমি আগেও এখানে আলোচনায় বলে গিয়েছিলাম যে উনি একটা একদম সত্যি
আমার প্রশ্ন এদেশের হচ্ছে- মাটির মানুষ। আমার প্রশ্ন হচ্ছে যে ক্যাবিনেট উনি তো একা ক্যাবিনেটে আমি সেটা বলছি, উনি তো একা ক্যাবিনেট তো সম্পাদক দূরের হন। কথা, আর্মি জিব্বা বেড়ে যাচ্ছে দৌড়াইতে দৌড়াইতে। দেখেন না কালকে উনি গেছে সামার কালেকটিভ এক্সারসাইজে, কোথায় বন জঙ্গল আল ধান ক্ষেত, উনি হাঁটছে তো ওনার হাঁটা কিন্তু ওনার পিতার মতো স্পিডে। পিছনে সামনে যে সিকিউরিটি সেনাপ্রধান এবং অন্যান্য জেনারেলরা আছে, আমার তো মনে হয় যে ওনাদের খুব কষ্ট হচ্ছে, চলে যাচ্ছেন তাঁবুর ভিতরে, খাবার জি। কি খাচ্ছেন। তো সেই দিক থেকে আমি বলবো যে যেহেতু নতুন ক্যাবিনেট, ইনাদের একটু সময় লাগবে ওনাকে দেখতে বুঝতে, সেই সময়টুকু দিতে হবে। জি, শেষ করছেন। যে দুর্বলতা আছে, কিছু কিছু মন্ত্রী মাইক পেলে আর লাইট পেলে স্টেজ পেলে উনি যে মন্ত্রী এটা ভুলে যায়, যে কি আবল তাবল বলে আর কি নাসা ঘা লাফালাফি, কাদের উপরে দুলানো, উপরে ছুড়ে দেওয়া, এই কি মন্ত্রীর কাজ? আপনার মন্ত্রণালয়ে কি করছেন সেইটা আপনি আগে ভাবেন, শুধুমাত্র সব। আর এই যে ক্যামেরার প্রতি আমাদের মন্ত্রী মহোদয়দের কেমন একটা দুর্বলতা আছে, ক্যামেরা দেখলে তখন ওনারা হুঁশ হারায় ফেলেন যে উনি যে একটা ক্যাবিনেটের এরকম মাননীয় জি, মন্ত্রী, আর হারুন ভাইও রাজনীতিক এবং আমাদের মৌলানা সাহেবরা মাইক পেলে দীর্ঘ সময় বক্তৃতা করতে পারেন, এটা ভালো। জি, ধন্যবাদ। আমি আসবো আবার সেটা আপনার কাছে। যুক্তির সাথে, মিস্টার হারুনুর রশিদ, ধৈর্যের সাথে জাস্ট বাংলাদেশ তো একটা দীর্ঘদিন পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং এখন একটা বহু বছর পর একটা নির্বাচিত রাজনৈতিক সরকার। কিন্তু পলিটিক্সটা কি স্টেবল কিনা আপনার কাছে কি মনে হয়, বা যেটুকু আপাত দৃষ্টে স্থিতিশীলতা দেখা যাচ্ছে সেটা সাস্টেইনেবল কিনা, এবং সেই জায়গায় করণীয় এটা কি? আপনার আসলে একটু দীর্ঘ আলোচনার বিষয় যে পলিটিক্যাল সিচুয়েশনটা কতটুকু সাস্টেনেবল এখন বা স্টেবল কিনা। তার কারণে একটা বৃহৎ শক্তি তো অনুপস্থিত, এবং তাদের অতীত কর্মকাণ্ডের কারণে বর্তমানে তারা আইনগতভাবে নিষিদ্ধ অবস্থায় আছে, এবং এই অবস্থায় এখন পর্যন্ত তাদের সেন্ট্রাল কমান্ড বা নেতৃত্ব তাদের বিগত সময়ের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে আপনার ক্ষমা প্রার্থনাও করেনি বা এটা ভুল স্বীকারও করেনি। ধরেন যে 1971-এ বাংলাদেশে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, অনেক শহীদ হয়েছে, অনেক মা বোনের ইজ্জত গিয়েছে এবং অনেকে পঙ্গু হয়েছে। তো তারপরও যারা সরাসরি সে সময় মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করেছিল, তারা এখনও পর্যন্ত দেশের এই স্বাধীনতার 55 বছর পরেও তারা কিন্তু এখনও তাদের ওই সময়ের অবস্থানের জন্য এখনও জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি। ঠিক পাশাপাশি আওয়ামী লীগ এবং তাদের জোট বিগত সময়ে যে ধরনের ভোটারবিহীন অবস্থায় তারা নির্বাচিত সংসদ অবস্থান করেছে, সরকার চালিয়েছে, বা আপনার দেশের সম্পদ বিদেশে পাচার করেছে বলেন, সর্বশেষ যেটি যে ক্ষমতায় থাকার জন্যে নির্বিচারে সাধারণ নিরীহ মানুষকে নির্বিচারে যেভাবে গণহত্যা চালিয়েছে, এইটি আমি বলবো যে কোনো রাজনৈতিক দলের, একটা গণতান্ত্রিক দলে যারা বিশ্বাস করে গণতন্ত্র, তাদের জন্য এটা কখনোই কাম্য নয়। তো যে কারণে আর একটা ভ্যাকুম তৈরি হয়েছে। তো এই অবস্থাটা আপনার উত্তরণ ঘটাতে নিঃসন্দেহে আমি বলবো সময় লাগবে, এবং আপনি তো এটা আইন দিয়ে বা আপনার শক্তি প্রয়োগ করে তো আসলে এগুলো কখনোই দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায় না। এটার জন্য জনসচেতনতা বা জনগণের সেই জায়গাটা, আস্থার জায়গাটা আরও সুদৃঢ় করতে হয়। পাশাপাশি যেটা সবচেয়ে বড় সংকট যেটা, যে এখন পার্লামেন্টে যারা বিরোধী দল আছে বা সরকারের সহযোগী, তার সাথে বলবো যে তারা বলছে ভালো কাজে সরকারকে সহায়তা দান করবো। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ভাই যেটা বললো যে যুক্তি এবং তোষামোদি, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোষামোদি কোনো অবস্থাতেই ভালো জিনিস নয়। এটা আমাদের ধর্মীয়ভাবে আল্লাহ রসুলও বলেছে যে তোমরা তোষামোদি থেকে সতর্ক থাকো। তো সুতরাং এটার ব্যাপারে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এটা পছন্দও করেন না, এবং প্রধানমন্ত্রী নিঃসন্দেহে আপনারা দেখবেন যে ইতিমধ্যে উনি কিছু দর্শনীয় কিছু সিদ্ধান্ত, যেমন উনি বলেছেন যে আমার কোথাও কোনো ছবি বিলবোর্ডে সব করা যাবে না। সুতরাং এটা কিন্তু একটা নতুন একটা যে না, এটাকে কেন্দ্র করে আমাদের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অতীতে সব সময় যে আপনার রাস্তা ধারে এটা সেটা যেখানে সেখানে ছবিতে ভরপুর থাকতো,
উনি একদম আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন, এটা করা যাবে না। ইভেন ওনার সবার সমাবেশও ওনাকে ছবি প্রদর্শন নিষেধ করে দিয়েছে। তো পরিবর্তন এগুলো আসছে সরকারের জায়গা থেকে, যেটা পরিবর্তন আসলে স্বাভাবিক কারণেই বিরোধী দলকে জায়গাগুলোকে সমর্থন দেওয়া উচিত, তাদেরও ওই জায়গা থেকে দূর বেরিয়ে আসা উচিত, তাদেরও ব্যানার পোস্টার এগুলো যেন সারা দেশে তাদের নেতাদের ছবি দিয়ে ছড়িয়ে না পড়ে, সেটার ব্যাপারেও আমাদের দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যুক্তির যে বিষয়টা। দেখেন এখানে রাজনীতিতে আমাদের দেশে যুক্তিসঙ্গতভাবে রাজনীতি যারা আমরা বিরোধী দলে থেকেছি খুব কম সময় অবস্থান করছি। যুক্তি আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি রাজনৈতিক স্টেটসম্যান লিডার, আপনাকে জনগণের সস্তা সেন্টিমেন্টের আপনি বিষয়টি দেখবেন না জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থটা রক্ষা করবেন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এইটা এক একজনের দৃষ্টিশক্তিতে কিন্তু এক একজনের জন্য এক এক রকম। আপনি এখন বলবেন যে সমস্ত স্কুল কলেজ, আমি এক্সাম্পল হিসাবে বলছি, স্কুল কলেজ সরকারি করা হোক। এখন এটার ক্ষেত্রে আপনার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিনের শিক্ষকরা, প্রাইমারি বলেন সরকারি স্কুলরাই বলেন, কিন্তু একটি সরকারি স্কুল পরিচালিত হচ্ছে বিসিএস-এর মাধ্যমে, সরকার নিয়োগ দিয়ে কোয়ালিটি শিক্ষক দ্বারা। আপনি বেসরকারি স্কুলকে সরকারিকরণ করতে গেলে তাদের যে শিক্ষকদের মানা, তাদের শিক্ষকদের সেম নয়। হ্যাঁ, দাবি করতে পারে যে আমাদের যে বেতন বৈষম্য রয়েছে, আমরাও ছাত্রদের শিক্ষা দিচ্ছি, তারাও ছাত্রদের শিক্ষা দিচ্ছে, সেই ক্ষেত্রে এখানে এগুলো কিন্তু ডিবেটের বিষয়। এখন এগুলো যদি আপনি সস্তা সেন্টিমেন্টে দেখতে যান, তাহলে সরকারিকরণের পক্ষেই জনসমর্থন বা সেন্টিমেন্টটা থাকবে। কিন্তু জাতীয় স্বার্থের কথা যদি আপনি চিন্তা করেন, শিক্ষার মানের কথা যদি চিন্তা করেন, তাহলে আপনাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে যেতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা রাজনীতিবিদ, তারা কিন্তু সস্তা সেন্টিমেন্টের দিকেই আপনার সবসময়, যেমন আপনি এখন যদি আইনের শাসনের কথা বলেন, ধরেন যে আমি ইবনে সিনা হসপিটালের কথাই বলি, সরকার একটা শক্ত পদক্ষেপ নিয়েছে। ইবনে সিনা আদ্দিন হসপিটাল, এখন সেখানে 6টা শিশু মারা গেছে সম্পূর্ণ হসপিটালের গাফলতির কারণে। 100% ইনভেস্টিগেশন করে এসছে তাই। এখন সেখানে সরকার ব্যবস্থা নিয়েছে। এখন সেইটার পরিচালনার দায়িত্ব আছে জামাত ইসলাম। জামাত ইসলাম দলীয়ভাবে কিন্তু তাদের পক্ষে অবস্থান নিচ্ছে। তাহলে এইটা তো ঠিক হলো না। আপনি আইনের শাসন যদি চান, যারা অপরাধ করছে তাদের যদি শাস্তির আওতায় আনতে চান, তাহলে এখানে দলমত দেখা তো দরকার নাই। আজকের কোনো চিকিৎসক যদি আপনার সরকারি বা কর্মকালীন সময়ে সে চিকিৎসকের কেন্দ্রে উপস্থিত না থাকে, এখানে একটা প্রশ্ন কেউ বলেন যে এই হসপিটালটা তো অনেক দিন ধরে চলছে এবং কিছু সুনামও তার ছিল, সাধারণ মানুষের উপকারও হতো, বিশেষ করে দরিদ্র মানুষদের। তো এই পুরো হসপিটালটা মানে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নিয়ে কঠোর, হসপিটালটাকে চলতে দিলে, যেমন আমাদের এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় হয় একটা সরকার এসে কোনো ব্যবসায়ী অপরাধ করলো তো তাকে জেলে চেয়ার চেতে তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেয়। যেমন অনেক ভালো চিকিৎসক, তার সমাজে খুবই সুনাম আছে, খুবই ভালো বিশেষজ্ঞ চিকিৎসক, কিন্তু বিবেক বলতে একটা বিষয় থাকতে হবে আপনাকে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত সরকারি হাসপাতালে আপনি কর্মরত থাকার কথা। বাংলাদেশে কোনো পেশার চাকরিজীবী আপনার সরকারি কর্মকালীন সময় তার কর্মস্থলে অনুপস্থিত থাকা একেবারেই অপরাধ, দণ্ডনীয় অপরাধ। তো সেখানে আপনি এখন যদি সেটাকে একজন ভালো চিকিৎসক, সে তার কর্মকালীন সময় তার চিকিৎসা সরকারি ক্ষেত্রে অনুপস্থিত থাকছে, তাকে যদি শাস্তিমূলক ব্যবস্থা নয়, তার ভালো এর জন্য তাকে যদি তখন আপনি স্যাক্রিফাইস করতে চান, আমার বিষয়টা হচ্ছে এখানে যে আপনি এই ব্যাধি কিন্তু আজকে নতুন না, এই ব্যাধি কিন্তু আমাদের গত 50-55 বছর চলে আসছে। আপনি নোট করে রাখেন, সরকার যদি আপনার এই জিনিসগুলোকে একটা সঠিক জায়গায় আনতে চায়, তার কারণ একটা রিজিউম চেঞ্জ হয়েছে। বিগত সময়ে যারা দলবাজি করেছে, অফিস আদালত করার মনেই করেনি, এখন যদি আবার আর একটা শ্রেণী তো এরকম তৈরি হয় যে আমরা তো এই সরকারি দলের লোক, আমাদের কি জন্য সরকারি কর্মক্ষেত্রে থাকা লাগবে, আমরা দলবাজি করব, এই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। তো এই জায়গাটা সরকার যদি পদক্ষেপ নিতে যায়, সেই ক্ষেত্রে সে যদি শুধুমাত্র আপনার জামাত ইসলামের উপরই যদি আপনার এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে স্বাভাবিক কেন সরকারকে আপনি দোষারোপ করতে পারেন। কিন্তু সরকার যদি সকলের প্রতি একই সমান বিচারটা প্রয়োগটা আইনটা করে, তাহলে তো আপনাকে সরকারের সাধুবাদ জানানো উচিত যে না, সরকার একটা ডিসিপ্লিন আনানো উচিত। আমি হাসপাতাল নিয়েই বলবো যেটা আপনাকে, যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার জন্যে তো অবশ্যই চিকিৎসকরা দায়ী। চিকিৎসকদেরকে দায়িত্ব নিতে হবে যে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার মান কীভাবে উন্নত করা যায়, সরকারকে পরামর্শ দিতে হবে চিকিৎসকদেরকে। কারণ এর প্রধান একটা হাসপাতালের আপনার
হচ্ছে আপনার চিকিৎসকের জন্যই রুগীরা যায় চিকিৎসা নিতে। তো সেখানে যদি চিকিৎসকরাই আপনার অনুপস্থিত থাকে বা চিকিৎসকরা যদি অবহেলা করে, তাহলে তো আপনার হাসপাতাল আপনি ধরতে পারবেন না। এইটা তো খুব ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে আপনাকে সরকার যদি এই জিনিসগুলোকে, আমি নিজে দেখছি, আমি কয়েকদিন দেখলাম আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছে, হারুন আমি পাগল হয়ে যাচ্ছি যে সারা দেশের এটাতে শৃঙ্খলা আনা ভেরি টাফ। কারণ এখানে জনবলের সংকট আছে। আপনার ধরেন যে আপনি যন্ত্রপাতি কিনছেন হাসপাতাল চালার জন্যে, স্টোরে পড়ে নষ্ট হচ্ছে, সেখানে সেটা চালানোর জন্য তার যে দক্ষ লোক লাগবে সেটা নাই। মানে এখানে কম্বিনেশনের একটা বড় ঘাটতি আছে। এখন এইগুলো ঠিক করার জন্যে প্রচণ্ড পরিমাণে আপনার এখন একটা শৃঙ্খলা আনতে চেষ্টা করতে গিয়ে এর সঙ্গে যারা বিভিন্ন চক্র জড়িত আছে তারা বাধা তৈরি করছে। এখানে আমি মনে করি যে আজকে শিক্ষায় বলেন, স্বাস্থ্যই বলেন, বিগত সময় আজকে শিক্ষামন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে যাই হোক না কেন, তারপরে আমি বলবো শিক্ষামন্ত্রী বিগত সময় যখন দায়িত্বে ছিল তখন শিক্ষামন্ত্রী আপনার বিশেষ করে নকল বন্ধের ক্ষেত্রে উনার মানে যে ভূমিকা, ওই সময় একটা ভয়ানক অবস্থা ছিল। আমি তখন এমপি ছিলাম, ভয়ানক অবস্থা ছিল। পরীক্ষা কেন্দ্রে একজন আপনার শিক্ষক একজন নকলকারীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভয় করতে, যে আমি নকল তার যদি ধরি আমি পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে গেলে আমাকে চাকু মারবে, এইরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে শিক্ষামন্ত্রী খুব অল্প সময়ের মধ্যে 1-2 বছরের মধ্যেই বাংলাদেশকে নকল মুক্ত করেছিল। ঠিক আমি আবারও বলবো আপনাকে যে এখন শিক্ষামন্ত্রী নিয়ে অনেক ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক ধরনের। ওই যে সেদিন দেখলাম আপনার আর্মির কোনো একটা প্রতিষ্ঠানে গেছে দিয়ে দেখলাম যে র্যাক ডেতে মনে হয় একটা এরকম অনুষ্ঠানে। এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষামন্ত্রী কিন্তু দায়িত্ব নেওয়ার পর তার প্রথম যে ছাত্রদেরকে শ্রেণীকক্ষে ক্লাসরুমে নিয়ে যাওয়ার মেসেজ কিন্তু স্পষ্ট করেছে যে পরীক্ষা কেন্দ্রে কোনো নকল চলবে না। প্রত্যেকটা সারা বাংলাদেশে আপনার কত হাজার পরীক্ষা কেন্দ্রে উনি সিসি ক্যামেরা বসিয়েছে। এবং ঢাকার সাথে যেহেতু ডিজিটালি আমরা অনেক সংযুক্ত, আপনার ঢাকা থেকে আপনি মনিটরিং করতে পারছেন যে ওখানে কর্মরত শিক্ষকরা যারা ওটার দায়িত্বে আছে তারা কীভাবে এটা করছে, ছাত্ররা কতটুকু সেখানে থাকছে। ইভেন আপনার এটার জন্য রীতিমতো যে সে ডেমনস্ট্রেশনটা দিয়েছে, প্রত্যেকটা বিভাগে গিয়ে ওই কেন্দ্র প্রধানদেরকে নিয়ে মিটিং করেছে, আলোচনা করেছে, তার ফলশ্রুতিতে আপনি এটুকু আমি বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত পক্ষে এই ইন্টারমিডিয়েট এবং স্কুল লেভেলের পরীক্ষা কেন্দ্রগুলোতে একটা ডিসিপ্লিন ফিরে এসছে। এখানে আরেকটা বড় সংকট আছে শিক্ষায়। আমি এখন তো ধরেন নকল আগের মতো নকল হয় না, কিন্তু নকলটা কেন করে, যেটা একটা বড় সমস্যা, লেখাপড়াটা হচ্ছে কিনা সেটা তো ইম্পর্টেন্ট। এখানে একটা বড় গুণগত মান ঠিক পাচ্ছেন না। কারণ এখানে আপনার বিগত সময়ে প্রাইমারি স্কুলের, আমি যেটা বিষয়টা আমি এখন কত হাজার আজকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নাই, ডিউ টু আপনার এখানে যে বিগত সময়ে আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি করা হয়েছে। এখন তাদেরকে শিক্ষক তখন সরকারিকরণ করার সময় করা হয়েছে সহকারী শিক্ষক হিসাবে, কিন্তু প্রত্যেকটা বেসরকারি স্কুল কিন্তু একজন প্রধান শিক্ষক ছিল, তার অধীনে আরও 3জন বা 4জন আপনার সহকারী শিক্ষক ছিল। এখন তারা দাবি করছে যে না, আমরা তো ওই যখন আত্মীকরণ করা হয় তখন তো আমরা ওখানে প্রধান শিক্ষক ছিলাম। হাইকোর্টে করেছে মামলাজনিত কারণে আপনার প্রধান শিক্ষক নিয়োগই বন্ধ হয়ে গেছে, দিয়ে একটা আমি বলবো যে একটা শূন্যতার তৈরি হয়েছে। ঠিক একই অবস্থা আপনার হাই স্কুলগুলোতে আছে। এই সমস্ত কারণগুলোর জন্য আজকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগ, শিক্ষকের শূন্যতা ঘাটতি পূরণ করা, এই সমস্ত জায়গাগুলোতে একটা বিরাট সংকট তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে এই জায়গাগুলোকে আপনার হাইকোর্ট থেকে নিষ্পত্তি করে একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে নিয়ে আসা, দ্রুত যেটা করা সম্ভব ছিল সেটা করেনি। এখন সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এইসব কারণে। তা আমি মনে করি যে সরকার আপনার নতুন মাত্র কয়েক মাস হয়েছে দায়িত্ব নিয়েছে, সরকার তার দায়িত্ব পালনের জন্য চেষ্টা করছে। এবং মন্ত্রী পরিষদও নতুন, অধিকাংশ মন্ত্রীও হচ্ছে আপনার একেবারেই নতুন। আর এখানে মাত্র কয়েকজন সিনিয়র মন্ত্রী বা অভিজ্ঞ মন্ত্রীরা আছেন, বাদবাকি সবাই নতুন। তা আমার মনে হয় যে দায়িত্ব তারা প্রাপ্ত হয়েছে স্বাভাবিক কারণেই, আস্তে আস্তে তারাও অভিজ্ঞ হয়ে যাবে, তারাও আপনার আশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবে। জি, মেজজুল্লুর রহমান আপনি বলতে চাইছিলেন, এবং আমার ওই আমি একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটির ইস্যুটাও আপনার কাছ থেকে হ্যাঁ, পলিটিক্যাল স্ট্যাবিলিটিতে অবশ্যই আসবো। বড় একটা শূন্যতা আছে, উনি নিজেই উপলব্ধি করছেন, যেহেতু উনি সরকারি দলের কেন্দ্রীয় পর্যায়ের উঁচু পর্যায়ের নেতা। এই শূন্যতা কিভাবে আপনারা পরিবর্তন করবেন বা পূরণ করবেন, আপনাদের পলিসিটা কি, এটা তো মানুষ ভাবনা চিন্তা করে। আপনারা হয়তো ভাবছেন যে ঠিক আছে আওয়ামী লীগ বাগানে থাকুক কিছুদিন,
কই ভাই আমরা তো এটা করতেছি না, দেখি মানে ডিলেইং ব্যাটল কি আপনারা ভাবছেন হয়তো সরকার মনে করছে যে এটা নিয়ে আমরা বেশি উচ্চবাচ্য করব না, ওই দি সিস্টেম অফ অ্যানাকরনিজম মানে কালের বিবর্তনের সাথে ধীরে ধীরে মুসলিম লীগের মতো শেখ হাসিনা পিছন থেকে স্ট্যান্ডবাজি দু একটা কথা বলবে যে আমি অমুক দিন আসছি তমুক দিন আসছি, তার দলের লোকজনকে জানান দেওয়া যে এই তোমরা একদম স্থিমিত হয়ে যাও না। বাট এই দেশে যারা আছে, যারা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, সবাই কিন্তু দেশের বাইরে। এই দেশের নিরীহ কিছু মানুষ এই আওয়াজ দেওয়ার পরে তাদের উপরে যে জুলুমগুলা হয় এটা কিন্তু ওনারা ভাবছে না। এখন আসি, এই যে ভ্যাকুয়াম আপনি যে বললেন যে একটা শূন্যতা আছে, এই শূন্যতা পূরণ করতে গেলে তো দরকার তো বড় দলগুলাকে স্পেস দেওয়া। সেই স্পেস জনগণ দিবে কি না, কিভাবে দিবে, নাকি আদালত পর্যন্ত গড়াবে, সেটাও একটা বিষয়। এই শূন্যতা রেখে কতদিন একটা সরকার চালাতে পারবে সঠিকভাবে? কারণ এখন মানুষের মধ্যে জুলাইয়ের এখনও বারুদ ভাব আছে। তারপর সেনাবাহিনীও অতপ্রতভাবে সিভিল প্রশাসনের সাথে আছে। যখন সেনাবাহিনী সব আপনারা তুলে নিয়ে যাবেন সেনানিবাসে, তখন পরিস্থিতিটা কি হবে? তাহলে সকল রাজনৈতিক দলের সাথে একটা মত বিনিময় করে আমরা তো শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা হোক সেটা চাই। আসি এখন হসপিটালের কথা বললেন, ডক্টরদের কথা বললেন। তো হসপিটাল বলতে গেলে শুধু ডক্টর ইজ নট হসপিটাল, ডক্টর ইজ মেন্ট ফর ট্রিটমেন্ট। হসপিটালের সবচাইতে বড় দিকটা হচ্ছে হারুন ভাই আপনার ব্যবস্থাপনা। যেমন আপনারা ভিআইপি যারা কিছু সিএমএসে দৌড়ান, কেন? সিএমএসএসে বড় বড় ডাক্তার বাইরে আছে, ওখানে ম্যানেজমেন্টটা ভালো, সাপোর্টটা ভালো। এই বড় বড় হসপিটালগুলা ডাক্তার উনি আসবেন, ওনার কাজ রুগী দেখবে, ট্রিটমেন্ট দিবে। অক্সিজেন সিলিন্ডার নাই, বেড নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, এই যে আয়া নাই। এইটা আমি একটা টকশোতে বলেছিলাম, এই যে আমাদের ঢাকা মেডিকেলে করোনার সময় একজন পিয়ন টাকা চেয়েছে যে এই সিলিন্ডার দিতে গেলে আমাকে 500 টাকা দিতে হবে। তা টাকা দিব না বলাতে সেই সিলিন্ডার রুগীর গায়ের উপরে ফেলে দিয়েছে। এরকম বিষয়গুলো আছে। আবার আমাকে অনেকে কাউন্টার করেছে। আমাদের এখন ওয়াশিংটনে মনে হয় প্রেস মিনিস্টার আছে মুর্তজা ভাই, উনি ওই করোনার সময় একটা টক শো অ্যাঙ্করিং করতেছিল, আমি ছিলাম আর ডাক্তার মিল্টন। উনি আমাকে প্রশ্ন করেছিল যে এখন তো সমস্ত হসপিটালে আপনাদের কর্নেল ব্রিগেডিয়াররা ডাইরেক্টর, তো তাহলে সিএমএইচ যদি পারে ওগুলা কেন পারে না? ওগুলা পারে না সিএমএইচে যে প্রশাসনিক যে কমান্ড্যান্ট আছে, উনি যদি ওখানে একটা কর্মচারীর 12টা বাজায়, ও সারা জীবন 12টা বাজবে। আপনার এলাকায় হসপিটালে একটা পিয়নরে ধরলে পরের দিন সকালে ওর পরিবার নিয়ে আপনার বারান্দায় যে বসে থাকবে। আপনি সাথে সাথে টেলিফোন কোথায় করবেন? মন্ত্রী পর্যন্ত টেলিফোন করেন যে এর একটু লিনিয়ার ভিউ নিয়ে ক্ষমা করে কিছু করা যায় কিনা। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। আর হসপিটাল যখন আমরা করি, আমাদের দেশে যত প্রজেক্ট আমরা করি, নান্দনিক একটা বিল্ডিং করি, জনসংখ্যা অর্গানোগ্রাম যাই করি, ঠিক আছে, কিন্তু এটা একটা মেনটেনেন্স। আমাকে মালয়েশিয়ান এক কর্নেল বলতেছিল যে একটা মার্কেটের ভিতরে আমি এইটা মার্কেটটা তো পরিচ্ছন্ন, স্যানিটেশনটা, টয়লেট, তো উনি আমাকে বলতেছিল যে জিলুর দেখো মোস্ট অফ দি ডেভেলপিং কান্ট্রিতে এই মেনটেনেন্স যে একটা বড় কস্ট, এইটা প্রজেক্ট যখন তৈরি করে হারুন ভাই তখন কিন্তু এটা অমিট করে যায়। এটাও আমাদের বিবেচনায় নিতে হবে। এখন আসি 8 দিনে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। অফকোর্স বকুল ভাই হি ইজ এ ভেরি হিউম্যানিটেরিয়ান পার্সোনালিটি। উনি চেষ্টা করছে ভালো করার, জনগণের স্বার্থ রক্ষার জন্য সকাল দুপুর দৌড়াদৌড়ি করছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন উনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। প্রশ্ন হলো 8 দিনে তো খালি রুগী মারা যায়নি, বহুত হাসপাতালে মারা গেছে। সেখানে কয় হাসপাতাল বন্ধ হয়েছে, এটা তো জনগণের মুখ বন্ধ রাখতে পারবেন না। সেগুলা নিয়ে আপনাদের উত্তর দিতে হবে। এইটা কি রাজনৈতিক কারণে ওখানে চাপাই দেওয়া হলো, নাকি সত্যি সত্যি মানবিক কারণে এই বিবেচনা করা হয়েছে যে নিরীহ শিশুদের এখানে ইন্টেনশনালি অথবা তাদের ভুলের কারণে হত্যা করা হয়েছে, যেটা
সরকারের ভাষ্য। আমার কথা হলো যে একটা তদন্ত কমিটি হারুন ভাই, আপনারা আরো একটু সময় নিতে পারতেন, তাহলে এই আলোচনাগুলো আসতো না। বেশিরভাগ নিম্ন শ্রেণীর মানুষ ওখানে যায়, সেবা পায়, এটা তাদেরও কিছুটা ক্ষতি হয়েছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এখন আসি পরিবর্তনের কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে পদ দেওয়া যাবে সেখানে কোনো পুলিশের স্কট থাকবে না, কোনো স্পেশাল ট্রাফিক সিস্টেম থাকবে না, উনি নর্মাল জনগণের সাথে চলবেন। খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন দেশের মানুষ, উনি এমনকি ক্যান্টিনে যে খান, খুব স্বাভাবিক জীবনযাপন করেন। এই প্রধানমন্ত্রী তো দেশের মানুষ চেয়েছিল, যে মানুষের প্রতিনিধি উনি, খুব ভালো। আপনিও খুব সুন্দর বলেছেন, উনি পরিবর্তন এনেছেন। পরিপত্র গতকাল না পরশুদিন জারি হয়েছে যে উনার ছবি কোথাও দেওয়া যাবে না। তো মানুষ কি জুলাই আন্দোলন শুধু এই পরিবর্তনের জন্য চেয়েছিল? না, জুলাই আন্দোলনের পরিবর্তনটা কি চেয়েছিল? যে দীর্ঘ 16-18 বছর যে সরকার এখানে জগদ্দর পাথরের মতো বুকের উপরে চেপেছিল, এই ধরনের সিস্টেম থেকে বের করে এমন একটা সিস্টেম ডেভেলপ করা, পরিবর্তন করে, যেখানে আর কেউ কখনো সব কিছু এক হাতে নিয়ন্ত্রণ করতে না পারে। তো সেটা নিয়ে আমি কালকে একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে দেখলাম আলোচনার একটা পর্যায়ে কয়েকজন বললেন যে পরিবর্তনের জন্যই মানুষ ভোট দিয়েছে। কি পরিবর্তন? ব্রিটিশ এক প্রফেসর বলেছিলেন যে সিরিয়াস পরিবর্তন যারা চায় তারা জামাত এবং এনসিপিকে ভোট দিবে, যারা স্থিতিশীলতা চাইবে তারা বিএনপিকে ভোট দিবে। এখন আমাদের পরিবর্তনেরও প্রয়োজন, স্থিতিশীলতারও প্রয়োজন। এই দুইটার মাঝামাঝি একটা মডারেট লাইন আমাদের টেনে আনতে হবে। সেই কি পরিবর্তন? যেমন বাট আপনি মানে যাদেরকে পরিবর্তনের জন্য ভোট দেওয়া হবে বললেন আপনি, তারা কি আসলে নিজেরা পরিবর্তিত কিনা এবং তারা আসলে পরিবর্তন চায় কিনা, সেটা একটা সেটা নিয়ে তো তারা তো ওই যে আন্দোলনের পর যখন নাকি এই কথা বলে এক ধরনের উত্তাপে আর পয়সা উত্তাপে তারা তো খেয়ে হারিয়ে ফেলছে, যেখানে গেছে সেখানে টাকা 2 হাত দিয়ে কামাইছে। এমনকি ওই যে ছোট বাচ্চা মতো ছেলে হাসনাত, নাকি আপনার ওই এলাকায় ওদিকে কোথায় বাড়ি, যাই হোক, তার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য, সে আগে নাকি রিক্সায় টিক্সায় চড়তো, এখানে কোন হোটেলে এরা ছিল, সে হোটেলের বিল টিলও দিচ্ছে না। তা এখন সরকার এদের নামে কেন এই সমস্ত মামলা টামলা রুজু করে না, যে বিল টিল দাও এখানে? আর হাঁস টাস কোথায়, সে খেতে টেতে অনেক টাকা পয়সা। এটা বোধহয় হাসনাত না, সরি হাসনাত না, ওই যে কি হাসনাত না, ওই যে বাচ্চা মতো হাসনাত না, ওই যে মুখটা ছোট, মানে সজীব ভুঁইয়া, রাইট, আসিফ মাহমুদ। তো এই যে সজীব মাহমুদ, ওনার আমি ধারণা করি যে আপনি তার কথা বলছেন। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ ফর কারেকশন। তো এই পরিবর্তনের জন্য কি পরিবর্তন? এই যে গণভোট, জুলাই সনদ সব অ্যাগ্রি করলেন, এখনো কোনোটা কিন্তু জনগণ দেখতে পায় নাই। এইটার একটা কিছু সরকারকে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আশা করি উনি উপলব্ধি করছেন, হয়তো সময় নিচ্ছেন যে কোনটা করা যায়, কতটুক করা যাবে কি যাবে না। কারণ পরিবর্তনের জন্যই জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, যে এই পরিবর্তনটা আসুক, বিএনপির হাত দিয়ে তারেক রহমানের নির্দেশনায় পরিবর্তনগুলা বাস্তবে আসুক। যেমন এই গণভোট, এই দেশের মানুষ জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যখন ক্ষমতা আসছেন অনেক পরিবর্তন করে দেশের মানুষকে অন্ধকার থেকে টেনে উঠাইছিলেন। ঠিক তদ্রূপভাবে মানুষ আশা করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এরকম ধন্যবাদ কিছু একটা পরিবর্তন করে দেখাবেন, যেটা জনগণ মনের থেকে আশা করে। বেশ, হারুনুর রশিদ, এবং আমরা রাজনীতি নিয়ে কথা বলছি, কিন্তু অর্থনীতিটাও একটা বড় চ্যালেঞ্জের মধ্যে, এবং সেটাও স্থিতিশীল কবে হবে, কিভাবে হবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। বিনিয়োগের সংকট, কর্মসংস্থান যেটা আপনার দলের অঙ্গীকারও, শ্রমিকের অধিকার, এর মধ্যে ভারসাম্য বজায় রাখা, বড় বড় আর্থিক কর্পোরেট হাউসগুলো এখনও বড় আর্থিক চাপের মধ্যে আছে। তো সব মিলিয়ে এই চ্যালেঞ্জও, এবং সাধারণ মানুষ যেটা দিয়ে দেখে যে ইনফ্লেশন। না, ঠিকই বলেছেন জিল্লুর ভাই। এখানে আমি টু হাই, উনিও জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর, উনি যেটা বলেছেন যে আমাদের হাসপাতাল বিষয় আর দিন, আমি কিন্তু রাজনৈতিকভাবে এখানে কাউকে কোনো দোষারোপ করতে চাইনি।
হাসপাতালে ওখানে একটা অঘটন ঘটেছে, তার লোকের সরকার সাময়িক একটা ব্যবস্থা গ্রহণ করেছে, এটা স্থায়ী না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাংলাদেশের তো ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে এখানে একদিন সময় লাগবে। কারণ বাংলাদেশে আপনার উপজেলা, ইউনিয়ন, জেলা, বিভাগ, কেন্দ্র পর্যন্ত আমাদের সরকারি বড় বড় অবকাঠামো হাসপাতাল তৈরি হয়েছে। বাস্তব যেটা যে এই মন্ত্রণালয়ের জনবল কাঠামো অনেক বড়, এবং আপনার এখানে কর্মরত চিকিৎসক শুধু না, এর সাথে টেকনোলজিস্ট আছে, ফার্মাসিস্ট আছে, যন্ত্রপাতি চালায় যারা তাদের ব্যাপার আছে, প্যাথোলজি আছে, অনেক কিছু বিষয় আছে। এখন আমাদের যে সংকটটা এখানে স্বাস্থ্য খাতে, যে এখানে আপনার ডাক্তার আছে, অন্যান্য জনবল নাই। সিএমএইচের সাথে আপনি যদি তুলনা করেন অন্য হসপিটালের বাংলাদেশে, তা হবে না। তার এটা আর্মির দ্বারা পরিচালিত, সেখানে ডাক্তারের কোনো সংকট নাই, জনবলের কোনো সংকট নাই, তাদের যে সিস্টেম সেখানে একটা ডিসিপ্লিন আছে। কিন্তু আপনি ঢাকা হসপিটালে যান, দেশে ধরে নিলাম যে 1000 বেড হসপিটাল, আপনি মিনিমাম ওখানে 5000 লোক দেখবেন যে মেঝেতে শুয়ে আছে। আপনি দেখবেন যে আউটডোরে রেগুলার 10,000 লোক চিকিৎসা নিচ্ছে। আমি আমার নিজের জেলার কথাই বলি, আমার 250 বেডের হসপিটাল জেলা সদরে, 250 বেডের হসপিটাল আমি এই গত সপ্তাহে ভিজিট করেছি। সেখানে এভরিডে আউটডোরে 1500 রোগী চিকিৎসা নেই। তো এটা তো ধরেন যে জনবল সরকার কাঠামো দিয়েছে, সেই জনবল পর্যাপ্ত নাই। সেই জনবলের মধ্যে অর্ধেক জনবল নাই। ধরেন যে ওখানে আমার 50 জন ডাক্তার থাকার কথা, সেখানে আছে 25 জন, এবং অন্যান্য যে জনবল সেগুলোও ঘাটতি আছে। তাহলে এই ঘাটতি জনবল নিয়ে আপনাকে বাড়তি রুগীদের চাপ সামাল দিতে হচ্ছে, এবং অধিকাংশ গরিব, অধিকাংশ দরিদ্র। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সরকার হেলথ কার্ড করার চিন্তা করছে, এবং এবছরের সরকার আপনার সেখানে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার চিন্তা করছে। তার কারণ আমাদের প্রাইমারি লেভেলে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যদি একটা মানুষের মাথা ধরলে, জ্বর হলে সে জেলা হসপিটালে চলে আসছে, উপজেলা হসপিটাল বা ইউনিয়ন হসপিটাল কাঠামো আছে, সেখানে জনবল কিচ্ছু নাই, যে কারণ টোটাল চাপটা পড়ছে জেলা হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল, তারপরে কেন্দ্রের উপর। আপনি প্রাইভেট হসপিটালগুলো যদি ঢাকা শহরের দৃশ্য দেখেন, হাঁটতে পারবেন না। আপনি ল্যাবেটে যান, পপুলারে যান, এই আপনার এভার কেয়ারে যান, স্কোয়ারে যান, সব জায়গায় কিন্তু রুগী আর রুগী আর রুগী আর রুগী আর রুগী আর ভরপুর। তো এগুলো আছে, সংকট আছে। এগুলো আমার মনে হয় যে সরকার এ ব্যাপারে অত্যন্ত সজাগ। এবার বাজেটে বরাদ্দও দিয়েছে, স্বাস্থ্যকর্মী এবং জনবল সংকট দূর করার জন্য সরকার উদ্যোগও নিচ্ছে। পাশাপাশি বিগত সরকারের সময় যেটা বললেন আপনি, যে অবকাঠামো আমরা তৈরি করেছি, তো অবকাঠামোর সঙ্গে সঙ্গে তার যেটা অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো, সেগুলো আমরা সে সময় পিক আপ করতে পারিনি, সেটা আমাদের এখন করতে হবে। আমাদের জিল্লুর ভাই যেটা বলেছে যে অর্থনীতির বিষয়, যেটা যে আমাদের সত্যিকার অর্থেই বলবো যে আমাদের একটা বিধ্বস্ত অর্থনীতি। তার বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো বিগত সময়ে ভয়ানকভাবে, শুধু বলবো খারাপ ভাষা বলতে গেলে তো এখানে বলা যাবে না, সাংঘাতিকভাবে ওগুলোকে আপনার কি বলবো ধর্ষণ করা হয়েছে, রেপ হয়েছে। তা না হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু ব্যাংক এখনও আপনার জনগণের তাদের রক্ষিত টাকা ফেরত দিতে পারছে না, যেগুলোকে আত্মীকরণ করার জন্য 5টা ব্যাংক আজকে প্রায় 1 ডজনেরও বেশি ব্যাংক আমি বলবো যে তারা সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে আছে, এবং এইসব ব্যাংকে থেকে অন্যায়ভাবে বিগত সরকারের সময় টাকা পয়সা ঋণ নিয়ে সব লোপাট হয়ে গেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের যদি আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম যেটি দরকার, সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা আপনাকে আগে প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। তবে এইটা একটা ভালো দিক আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের এই প্রায় এখন 2 বছর হতে চললো, এই সরকারের প্রায় 4 মাস অন্তর্বর্তী সরকারের সময় মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাড লোন কিন্তু বন্ধ হয়েছে, বা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আপনার সরকারকে না প্রতিষ্ঠানকে বা কাউ ব্যক্তিকে লোন নেওয়া দিয়ে আপনার এই জায়গাগুলো কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে এসছে। এটাকে আরও নিয়ন্ত্রণ করতে হবে। শেয়ার বাজার তো আপনার উঠে দাঁড়াতে আরও বহু সময় লাগবে, এটা ধ্বংস করে দিয়ে গেছে। তো সুতরাং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা এখনও নাজুক অবস্থায় আছে আমি বলবো। তো সরকার এই বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য আমি বলবো যে আপনার যে সমস্ত বন্ধ মিল কারখানাগুলো, তাদেরকে আপনার প্রণোদনা বা স্বল্প সুদে ঋণ দিয়ে সেগুলো চালু করার একটা উদ্যোগ নিচ্ছে। তারপর আমি যেটুকু দেখেছি, পার্লামেন্টে তো আমি নাই, আমি যেটুকু অনলাইনে বা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি, তারপরে আপনার আমাদের উত্তরাঞ্চলের জন্য অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি করার জন্য, যেটা আমার নিজেরও ব্যক্তিগত নির্বাচনী ইশতেহারের মধ্যে যে পাস হয়েছে আমাদের উত্তরাঞ্চল। ধরেন যে আজকে বাংলাদেশের
ব্যাংকগুলোর যদি 90% টাকা আমাদের এই অঞ্চলের যমুনার এপারের লোকরা সব ঋণ নিয়ে যাচ্ছে, শিল্প কলকারখানা তৈরি করছে, কিন্তু গোটা রাজশাহী রংপুর বিভাগ যে কৃষি নির্ভর অঞ্চল, সে অঞ্চলের লোক 10% আপনার টোটাল যে ব্যাংকের টাকা তারা সুবিধা পায় না। যে কারণে আমি নিজেও এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে এসেছিলাম এবং আমি নিজে নির্বাচনী ইস্তাহারের মধ্যে দিয়েছিলাম যে পার্লামেন্টে গেলে তাহলে বলতাম যে আমাদের উত্তরাঞ্চল যেহেতু এগ্রিকালচারে স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত, আমরা ওখান থেকে সমস্ত কিছু আমরা রাজশাহী শুধু না, আমাদের গোটা রাজশাহী রংপুর বিভাগ থেকে আমরা খাদ্যের ভান্ডার, ওটা আপনার গোটা বাংলাদেশে আমরা ওখান থেকে ফলমূল বলেন, শাকসবজি বলেন, আম বলেন, লিচু বলেন, কাঁঠাল বলেন, ধান চাল বলেন, সব সরবরাহ, দুধ মাংস। তো সুতরাং দুধ মাংস সবই মানে কৃষিতে আমাদের এগ্রিকালচারে, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে 9% ইন্টারেস্টে আপনার এগ্রোবেজ যারা ইন্ডাস্ট্রি এইসব ক্ষেত্রে তাদেরকে সহায়তা দেবে। সুতরাং আপনাদের একটা সরকার কেবল যাত্রা শুরু করেছে, সুতরাং সরকারের যে পলিসি, এই পলিসির বাস্তবায়নের জায়গায় আসতে কিন্তু একটু সময় লাগবে। আপনি যেটা বললেন জুলাই সনদের কথা, জুলাই সনদের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা মানুষের যে প্রত্যাশা, পরিবর্তন, মানুষের জবাবদিহিতা, এই জায়গাগুলো, মানুষের আইনের শাসন, এই জায়গাগুলো তো মানুষ প্রত্যাশা করে যে আমরা এগুলো চাই। এবং আমি তো মনে করি যে সরকার অন্তর্বর্তীকালীন সময়ে বেশ কিছু আপনার অধ্যাদেশ জারি করেছিল, সেগুলো আমি বলবো যে আপনার বেশ কিছু অধ্যাদেশ সরকার তো পার্লামেন্টে মেজরিটি আপনার সেগুলো অনুমোদন দিয়েছে। মেজর কয়েকটা অধ্যাদেশ সেগুলো আরও আইন আকারে, আরও শক্তিশালী আকারে মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, তারপরে দুর্নীতি দমন কমিশন, বেশ কিছু এরকম 10-12টা মতো আপনার অধ্যাদেশ আছে যেগুলোকে আরও শক্তিশালী করে সরকারি দল, বিরোধী দল, আলাপ আলোচনা, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সংসদে নিয়ে আসবে। অপেক্ষা করেন। জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে, যে সেই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি বলবো জামাত ইসলাম, এনসিপি দুই দলই জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা ঠিক না, এটা ঠিক না। আমাদের মতো একটা শিশু গণতন্ত্র, আমি এখনও বলবো আমাদের দেশের গণতন্ত্র শিশু পর্যায়ে আছে, এখনও বালক হয়নি। বালকের পরও তো আপনার সাবালক হবে, এখনও সেই পর্যায়ে যায়নি। আমাদের দেশে গণতান্ত্রিক চর্চাটাকে যদি আপনি ধারাবাহিকভাবে বজায় না থাকে, বারবার বাধাগ্রস্ত হয়, বারবার হুমকির মধ্যে। আপনি বলেন যে স্থিতিশীলতার কথা, এখন বিগত সময়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোট, তাদেরকে তাদের রাজনৈতিক স্পেস এটা তো আমরা করে দিতে পারবো না, বা আমরা বিরোধী দলে কেউ করে দিতে পারবে না। তাদের রাজনৈতিক স্পেস, তাদের অতীত কর্মকাণ্ডের জন্য তাদেরকেই অনুশোচনা করে আপনার তাদেরকে ফ্রেশ নিয়ে আসতে হবে, যেটা আমার হয়েছে। এই ভ্যাকুম তো আপনার প্রকৃতির এমন একটা বিষয়, ভ্যাকুম কখনো থাকে না, শূন্য জায়গা অন্য কোনো এতে পূরণ হয়ে যায়। বাংলাদেশ মুসলিম লীগ, আপনার একসময় পাকিস্তান মুসলিম লীগ, পাকিস্তান সৃষ্টির পিছনে তাদের সবচেয়ে অবদান, তাদেরও অবদানই এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, পাকিস্তান সৃষ্টি হয়েছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা তো এখন কালের বিবর্তনে নাই। সুতরাং আওয়ামী লীগ এখন কালের বিবর্তনে বিলুপ্ত হবে না, তাদের একটা বিরাট সমর্থক গোষ্ঠী আছে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা কালের বিবর্তনে বিবর্তিত হবে না নতুন রূপে আবির্ভূত হবে, সেটা আপনার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এটা আমরা কেউ তাদেরকে স্পেস করে দেবো বা আপনার বেআইনিভাবে, তাদের তো এখন বিচার চলছে, তাদের যে সমস্ত নেতা কর্মীরা যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে, তাদের তো বিচারের মুখোমুখি হতেই হবে আপনার। প্লাস তাদের রাজনৈতিক জায়গা থেকে তাদের বিগত কর্মকাণ্ডের জন্য একটা অনুশোচনার জায়গা বা জাতির কাছে তাদের সেই জায়গাটা তো আসতে হবে। এতগুলো মানুষ প্রাণহানি হয়েছে, এত গণহত্যা হয়েছে, মানুষের এত রক্তপাতের মধ্যে পরিবর্তন হয়েছে, এটা তো আপনাকে বলতেই হবে যে না, আমরা জুলাই পরিবর্তন কেন বলছি, তো জুলাই সনদের জন্য কথা বলছি কেন? জুলাই সনদ তো আমরা একটা এগ্রিমেন্ট করেছি না, আমরা বিরোধী দল, সরকারি দল জুলাই সনদে স্বাক্ষর করেছি। এটা নিয়ে তো যারা বিভ্রান্তি তৈরি করছে বা বলছে যে বিএনপি জুলাই সনদ, মানে এটা সঠিক না। জুলাই সনদে দীর্ঘ আলোচনা হয়েছে, প্রায় 1 বছর আলোচনা হয়েছে, এবং সেখানে কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেখানে নোট অফ ডিসেন্টের জায়গায় বলা আছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ক্ষমতাসীনরা সেটার ব্যাপারে একরকম হবে, আবার যারা আপনার ওটার পক্ষে আছে তারা যদি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তারা সেটা তখন বাস্তবায়ন করবে তাদের দাবি দেওয়া অনুযায়ী। এটা করা যাবে না কথা বলা নাই, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এই বিষয়গুলো আমার মনে হয় যারা রাজনৈতিকভাবে সচেতন বা যারা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত, তারা এই বিষয়গুলো সম্পর্কে আমি মনে করি যে আমাদের টকশো তো বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে এগুলো বিভিন্ন সময়, কিন্তু এটা বিভ্রান্ত ছড়াচ্ছে একটা দল। আমি সুস্পষ্টভাবে বলবো যে বিভ্রান্ত ছড়িয়ে জনগণের মধ্যে যদি বিভ্রান্ত ছড়াতে, বাংলাদেশের যদি আবার সেই স্থিতিশীলতা নষ্ট হয়, বাংলাদেশে যদি আবার এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে বাংলাদেশে যাবে কোথায়? জি, মিস্টার জিল্লুর রহমান নিতে পারে না, রাইট। এবং আমি অর্থনীতির প্রশ্নে বিষয় উনি বলেছেন, হ্যাঁ আমিও আশা করি যে সরকার হয়তো সবার সাথে আলোচনা করে কোনটা করা যায়, কতটুকু করা যায়, ডেফিনেটলি করবেন।
এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা অর্থনীতির সাথে জড়িত, সরকার চেষ্টা করছে। তবে একটা বিষয় যে অর্থনৈতিক যে সকল প্রতিষ্ঠান আছে তার রেগুলেটরি বডি, আমরা হেড যাকে বলি বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগটা নিয়ে এটা কিন্তু অনেকের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে সরকারকে আসলে ভালো গভর্নমেন্ট চান অর্থনীতির ক্ষেত্রে, যেহেতু যাকে নিয়োগ দেওয়া হয়েছে ওনার এই ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক কম। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় এই ধরনের প্রতিষ্ঠানে যাদের দেওয়া হয় তাদের একটু অভিজ্ঞ পাস্ট প্রোভেন ট্র্যাক দেখে দেওয়া হয়। এই জায়গাটা রয়েছে। আরেকটা জায়গা আছে যে এটা অর্থনীতির সাথে জড়িত, যে আপনারা যদি ইমিডিয়েটলি দুদক কমিশনটা, তারপর আর একটা আছে মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে গুম অধ্যাদেশ, কিছু কিছু জিনিস অ্যাটলিস্ট দুদকটা এইটুকু যদি এম্পাওয়ার করে দিতেন, যদি ফেয়ার অফ পানিশমেন্ট ইজ ডেঞ্জারাস দ্যান দি পানিশমেন্ট ইটসেলফ, এটা হচ্ছে আইনের কথা। তা দুর্নীতি কে করে? যার কাছে ক্ষমতা আছে, যে আপনাদের মতো ক্ষমতা সিন্ধের বলয়ের মধ্যে থাকে, সেই তো দুর্নীতি করতে পারে, বা তার হাতে অর্থও থাকে। তো সেখানে যদি দুদকত তাদেরকে যদি সেইভাবে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন দিয়ে ক্ষমতায়ন করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সরকারের সুনাম হবে। এই বিষয়গুলো একটু বিবেচনা করা যেতে পারে। জি, আপনি আর কিছু যোগ করবেন? জাস্ট হ্যাঁ, আর একটা ওভারঅল যে আমি একটু কারেকশন করি, আপনাকে অনেক ধন্যবাদ। ওই সার্জিস বলতে যে আবুল হাসনাত অসাধারণ একজন জনপ্রতিনিধি হয়েছে, হাসনাত আব্দুল্লাহ। উনি কয় টাকা কোথায় পেয়েছেন তাও ভাগ বন্টন বড় স্ক্রিন দিয়ে মানুষকে দেখিয়ে দেন, অসাধারণ। আপনি আবার আরেকবার ভুল করেছেন, সার্জিস বলতে গিয়ে না, আসিফ মাহমুদ বলতে গিয়ে। হ্যাঁ, তো এখন আমি সার্জিসও সরকারে ছিলেন না, না ওই প্রভাবশালী ছিলেন, ওই যে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন না, সেটা আসিফ মাহমুদ। তারপর আসি যে আমাদের যে সমর্থন বর্তমান সরকারের প্রতি আছে, পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে মানুষের মনের ভিতরে ঢুকে গেছেন, আর কিছু কিছু আমি মন্ত্রীদের নিয়ে কথা বলেছি, কিছু কিছু মন্ত্রী যেমন আপনার আমাদের ফরেন মিনিস্টার আছেন খলিল সাহেব, এরকম কিছু কিছু উনি আস্তে আস্তে সেট করছেন। হয়তো আই উইল নট বি সারপ্রাইজ যদি হারুন ভাই আপনার ডাক পড়ে যায় কালকে যে স্যুট টুট পরে আসুন তাড়াতাড়ি বঙ্গভবনে ওথ নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ভালো চিনি, যে উনি রিয়েলি চমক, যে একটু পরে কার পতাকা নেমে যাবে আর কারটা পতাকা নিয়ে এসে ঢুকবে বোঝা খুব মুশকিল। তো সেইখান থেকে আমি বলতে পারি যে মানুষ আপনাদের সমর্থন দিয়েছে, দিবে। আর এইভাবে যদি ভালো ভালো কাজ মাননীয় প্রধানমন্ত্রী চালিয়ে যেতে পারেন, আর অর্থনৈতিক সেক্টরটা যদি সঠিক থাকে, তাহলে খুব অল্প সময়, যেটা বলছেন ওই স্পেস, অন্যরা স্পেস খুঁজে নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একদিকে রাজনীতি, আরেকদিকে প্রশাসন, অন্যদিকে অর্থনীতি, এইগুলাকে একটু সঠিকভাবে দেখতে হবে। আর সঠিক বিচার পাওয়ার জন্য জনগণকে একটা আস্থা দিতে হবে। এই যে বিচার বিভাগের যে স্বাধীনতা সচিবালয় দেওয়ার কথা, সেটা ডক্টর ইউনূসের সময় মনে হয় যে একটা প্রজ্ঞাপন হয়েছিল, সেটা এখনো ঝুলে আছে। এটা যদি করা হয়, যেহেতু এই সরকার স্বচ্ছ ভালো ভালো কাজ করতে চান, মানুষের আস্থা আছে, করে দেন, স্বাধীন করে দেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনছেন, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। জি, ধন্যবাদ। এখানে আমাদের আলোচনা শেষ পর্যায়ে একদম। তো এখানে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে কথা বলেছেন, চেয়ার মেক্স এ ম্যান। আমি জানি না বাংলাদেশের বর্তমান যাকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে তার বায়োডাটা আমি দেখেছি। এখন অপেক্ষা করেন,
সরকার দায়িত্ব দিয়েছে, তার দায়িত্ব যদি সে যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয় নিশ্চয়ই এটা তো যে কোনো সময় সরকার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। আর দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ নিয়ে যে কথা বললে কাজ চলছে। আমিও ব্যক্তিগত প্রত্যাশা করি যে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হোক এবং প্রকৃত যারা দুর্নীতির সঙ্গে জড়িত সেই যেই হোক না কেন, যে মাপেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, তাদের সঠিক আইনের প্রয়োগটা আসুক, এটা জনগণের প্রত্যাশা। এবং জুলাই আন্দোলন বা জুলাই সনদেরও এটা একটা অন্যতম আকাঙ্ক্ষা আমি মনে করি। সুতরাং এটার ক্ষেত্রে তো আমরা সরকার বা আমরা কেউ দ্বিমত করি না। বিচার বিভাগের ক্ষেত্রে সত্যিকার অর্থে আমি বলবো যে স্বাধীন বিচার ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, কিন্তু বিচারকদের জবাবদিহিতার জায়গাও একটা থাকতে হবে। আজকে সবার জবাবদিহিতা, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার জবাবদিহিতা থাকছে, একজন মন্ত্রিপরিষদের সদস্য জবাবদিহিতা থাকছে। আজকে আপনার বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করলেই যে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে বা বিচারকরা তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, আমি এটাতে এখনও আস্থাশীল বিশ্বাসী নই। তার কারণ এই বিচার বিভাগ বিগত 16 বছর আপনার সরকারের আঙ্গুলি নির্দেশে যা ইচ্ছা তাই করেছে, একেবারেই যা ইচ্ছা তাই করেছে। যাকে জামিন দেওয়ার তাকে জামিন দেয়নি, আর যাকে জামিন না দেওয়ার তাকে জামিন দিয়েছে, যাকে শাস্তি দেওয়ার তাকে শাস্তি দেয়নি, যাকে শাস্তি দেওয়ার না তাকে শাস্তি দিয়েছে। এইরকম ঘটনা আপনাকে হাজারও বলতে পারবো। কারণ সম্পূর্ণরূপে এটার মাইন্ড সেট আপটা আমাদের করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়টা, হচ্ছে যে আপনার মাইন্ড সেট আপ, যে আমি বিচার বিভাগকে স্বচ্ছ, স্বাধীন এবং ন্যায়সঙ্গত মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জায়গা দেখতে চাই। বিচারের জায়গাটা তো ইনসাফ প্রতিষ্ঠার জায়গা। এই ইনসাফ প্রতিষ্ঠার জায়গাটা আমাকে নিশ্চিত করতে হবে। এইটা যদি সরকারের আপনার আন্তরিকতা, সদিচ্ছা থাকে এবং সরকারের সেই নির্দেশনা থাকে, আপনার বিচার বিভাগের সচিবালয় আলাদা করে শুধু নয়, বিচার বিভাগকে স্বাধীন করা শুধু দরকার নাই। বিচার বিভাগ এখন জুডিশিয়ারি অনেক সেপ, আগে তো আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনার বিচারালয়ের দায়িত্ব পালন করতো, এখন তো আলাদা হয়েছে, কিন্তু সেইখানে কি আমাদের বিচার বিভাগের অবস্থা পরিবর্তন হয়েছে? আমি বলবো হয়নি। আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে বলছি হয়নি। আমরা কি বিচার বিভাগে আজকে আইনের জট, আজকে জুডিশিয়ারিতে প্রায় 2 থেকে 2.5 হাজার বিচারক কর্মরত, বিচারপতিদের সংখ্যা আজকে যে কোনো সময় যেত অনেক বেশি। তা আজকে আইনের আপনার বিচারের যে জট, মামলার জট কেন খুলছে না? আজকে প্রতিটা নিম্ন আদালতে তাদের যে বিচারকদের দায়িত্ব প্রতি মাসে অন্ততপক্ষে 1টা হোক, 2টা হোক, 5টা হোক রায় নিষ্পত্তি করে দেওয়া। আপনার পছন্দ হতে পারেন, আপনি তার পরবর্তী কোর্টে যাবেন, কিন্তু আজকে প্রত্যেকটা জুডিশিয়াল কোর্টগুলোতে কতগুলো আদালত আছে, নিম্ন আদালতগুলোতে, জেলাগুলোতে, কিন্তু সেখানে আজকে বিচারে দেখেন মামলার সংখ্যা বাড়ছে, মামলা নিষ্পত্তির সংখ্যা কমছে না। তা এই যে অবস্থা, আপনি বিচার বিভাগ জুডিশিয়ারিকে সেপারেশন, অবশ্যই আমি সেপারেশনের পক্ষে বিপক্ষে আমি অনেক পক্ষে বিপক্ষ যুক্তি আছে, কিন্তু দায়বদ্ধতা, জবাবদিহিতার জায়গাটাতে আপনাকে আনতে হবে। একজন বিচারক যদি আজকে এখনও বিচারকদের দুর্নীতি নিয়েও কথা আছে, তখন কথা বলা যাবে না। যেহেতু আমি পার্লামেন্টে নাই, বললে আবার আমাকে শোকজ করবে, যে বলবে যে না এসে এখানে পার্লামেন্টের মধ্যে বলা যায় এইসব কথা। এখন বিচারকদের এই জায়গাটা তো আপনাকে নিশ্চিত করতে হবে, জবাবদিহিতার জায়গাটা কোথায় থাকবে। যদিও এখন আমাদের কি আইন কমিশন না কি একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে বিচারক জবাবদিহিতা কি আইনমন্ত্রীর হাতে রাখবে? না না না, আইন কমিশন গঠন করা হয়েছে। আমি কথাটা শেষ করি, বিচারপতিদের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে আইন কমিশনের প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে বিচারকদের অনিয়ম, দুর্নীতি বা অসঙ্গতি কিছু থাকলে সংখ্যা খুব কম। তো যাই হোক, এখানে আমাদের দেশে এখনও যারা রাজনীতিবিদদেরকে আপনি যত সহজেই সমালোচনা করতে পারেন, রাজনীতিবিদকে যত সহজে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, অন্য জায়গার অন্য প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদেরকে খুব অত সহজে আইনের কাঠগড়ায় দাঁড়ানো খুব কঠিন। সে বিচার বিভাগেরই লোক হোক, সে প্রশাসনেরই লোক হোক, সে পুলিশ বিভাগেরই লোক হোক, তাদের যখন আপনি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে যাবেন, তাদের প্রতিষ্ঠান তাদের পক্ষে অবস্থান গ্রহণ করবে। সে যদি দুর্নীতিপরায়ণ হয়, সে যদি আপনার অপরাধী হয়, ওই কর্মকালীন সময়ে তার বিরুদ্ধে আপনি শাস্তি নেওয়া খুব কঠিন হবে। এটা ভারতে কিন্তু এই জিনিসটা আছে। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি, দেখেন আজকে আমাদের অনেক কিছু, এই বর্তমান সরকারকে অনেক কিছু আজকে মোকাবেলা করতে হচ্ছে, ইন্টারনাল এক্সটার্নাল দুটোই। তার কারণ দীর্ঘদিন ভারতের সাথে যে সুসম্পর্ক ছিল, বিগত সরকার তো একেবারে মানে কি বলবো আপনার মানে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছে, বা একেবারে মানে কি বলবো এটাকে আপনার। তো সেই দেশে সেইখানে আজকে ভারতের বর্ডারগুলোতে পুশিন হচ্ছে। আমার ওখানে চাঁপাইনবাবগঞ্জে ওখানে পুশিন হওয়ার পর তারা ভারতীয় নাগরিক,
পুশিন হওয়ার পর বিডিআর তাদেরকে, বিজিবি তাদেরকে আপনার জি, শেষ আটক করতে করেছে, করার পরে আপনার থানাতে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টে মানবাধিকার সংস্থা তাদের পক্ষে লড়াই করেছে এবং রায় দিয়েছে যে তাদেরকে ভারতীয় নাগরিক অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক। আমি পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম। তো এই যে আমাদের দেশ বর্তমান সরকারকে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে, এটা সময় লাগবে। ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের দেশে আইনের শাসন ফিরে আসুক, বিচার বিভাগের আমাদের স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা তৈরি হোক, দুর্নীতি দমন শক্তিশালী হোক এবং আমাদের সরকারের জবাবদিহিতার জায়গাগুলো স্বচ্ছ হোক, এই প্রত্যাশা করছি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মেজুজুল্লাহ রহমান এবং শাহরুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, ঘুরে ফিরে বছরের পর বছর ধরে ওই আলোচনাই আমরা করছি যে আমাদের গভর্নেন্সটাকে শক্তিশালী করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা, সরকার পরিচালনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো থাকতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা গড়ে তুলবার দিকে মনোযোগ দিন। আমাদের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, নামে মাত্র যেগুলো আছে সেগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে, চেকস অ্যান্ড ব্যালেন্সটা থাকতে হবে, গণতন্ত্রে এটা অপরিহার্য এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে ওনারা বলেছেন তার পদক্ষেপ, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ইতিবাচক। অনেকে তার সঙ্গে তাল মেলাতে পারছেন না, সেটাও আলোচনার মধ্যে এসছে। তবে একটা বিষয় যেগুলো দৃশ্যমান, যে কিছু কিছু বিষয়ে মন্ত্রীবর্গ বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন, সরকারকে সেটা বিব্রত করছে। আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারি যে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই সিদ্ধান্তগুলো বাতিল হচ্ছে। নিঃসন্দেহে এটি সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এই ধরনের কাজ যারা ক্রমাগতভাবে করছেন এবং যারা সরকারকে নানা রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছেন, তাদের বিরুদ্ধে বোধহয় ব্যবস্থাটা নেওয়া জরুরি। শুধু সিদ্ধান্ত বাতিল করাটাই যথেষ্ট কি না এবং তাতে করে অন্যদের ভবিষ্যতে নিবৃত্ত করা যাবে কিনা সেটা ভেবে দেখা বোধহয় দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।